আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা, সুস্পষ্ট বিচারিক রোডম্যাপ ঘোষণার আহ্বান, চলবে বিক্ষোভ। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তায় আজকে জুমার পর থেকে পুরো বাংলাদেশের ছাত্র জনতা অবস্থান নেবে। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াত আইভি গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা। গ্রীষ্মের আঁচ লেগেছে মশলায়, ঈদ ঘিরে দাম বেড়েছে ডিমেরও, স্বস্তি আলু, চাল, মুরগি ও সবজিতে। শুক্রবার একটু 19-20 হবেই, কিন্তু অন্য দিন শাকসবজি, মরিচ, আলু, পেঁয়াজ, টমেটো যা আছে আমাদের মতো লোকের খরিদ করা সম্ভব। গ্রাহকের কয়েকশো কোটি টাকা লুট করেছে ভাইরা লাইফ ইন্স্যুরেন্স, এমডি থেকে সব কর্মকর্তা জড়িত, দেউলিয়া হয়ে বন্ধ 240টি কার্যালয়। ময়মনসিংহে রাজন হত্যায় 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু, 10 লাখ টাকা না পেয়ে ক্রসফায়ার, 8 বছরেও শোক কাটেনি পরিবারে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। এবং জম্মু কাশ্মীরে হামলায় দিল্লির দাবি অস্বীকার ইসলামাবাদের, ভারতে ভুয়া খবরের বন্যা বলছে আল জাজিরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শুক্রবার বাদ জুমা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার এ জমায়েত ডাক দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত 1.5 দশক ধরে নির্যাতিতরা, বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম খুনের শিকার পরিবার সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। এই কর্মসূচিকে ঘিরে যমুনার আশেপাশের এলাকা কার্যত বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফোয়ারা চত্বর ও যমুনার আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তায় আজকে জুমার পর থেকে পুরো বাংলাদেশের ছাত্র জনতা অবস্থান নেবে। আজকে আমরা জুলাইতে ফেরত যাচ্ছি। আমরা কোনো দল বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা এনসিপি বুঝি না, আমরা একটাই বুঝি, বাংলাদেশে একটাই, সেটা হলো জুলাইয়ের যুদ্ধরা আজকে রাজপথে ফয়সালা করবে বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং বিক্ষোভ সমাবেশ নিয়ে কোনো প্রস্তুতি কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন। টানা 14 ঘন্টা লাগাতার এখানে অবস্থানের পর এই মাত্রই প্রথম যে বিরতি সেটি দিয়েছে। এটি আসলে আজকে যেহেতু জুম্মার নামাজের বিরতির কথা বলা হয়েছে, তো এখানকার যারা মাইকে আসলে স্লোগান দিচ্ছিলেন তারা কিছুক্ষণ আগে একটি ঘোষণা দেয় যে আজকে জুম্মার নামাজ, তারা যেহেতু রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকেই তারা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অবস্থান করে আসছে, তো এখানে আসলে আজকে তারা জুম্মার নামাজ আদায় করবে। তারা এখন এখান থেকে আসলে আজান দিবে, আসলে রাজপথে আজান দিবে এবং তারা রাজপথে আজকে জুম্মার নামাজ আদায় করবে। সেটি হচ্ছে এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে যে পানির ফোয়ারা রয়েছে, সেই পানির ফোয়ারার যে গোল চত্বর এলাকাটি রয়েছে সেখানে তারা জুম্মার নামাজ আদায় করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই মাত্রই আমাদের এই পেছনে যে জমায়েতটি ছিল, যেটি গতকাল রাত থেকে আপনারা দেখতে পেয়েছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের যে মূল ফটকটি রয়েছে ঠিক সেখানে এই যে গণজমায়েতটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি কিন্তু এই মাত্র আসলে 14 ঘন্টা পর, টানা 14 ঘন্টা লাগাতার কর্মসূচির পরে তারা এখান থেকে আসলে এই মাত্র সরে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গতকাল রাত থেকে বলছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন
যমুনার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং গতকাল রাত থেকেই কিন্তু জানেন যে এই যে চারদিকে প্রধান উপদেষ্টা বাসভবনের আশপাশে চারিপাশে যে রাস্তাগুলো রয়েছে প্রবেশের, সেই রাস্তাগুলো কিন্তু পুলিশ গতকাল রাত থেকেই বন্ধ করে রেখেছে। এখনও কিন্তু সেই রাস্তাটি চালু হয়নি। এবং যে কিছুক্ষণ পরেই কিন্তু একটি গণজমায়েত হওয়ার কথা রয়েছে জুমার নামাজের পরে, আর সেটি হবে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই যে সড়কটি রয়েছে মূল সড়ক, সেটির দুধারে আসলে এই গণজমায়েতটি হওয়ার কথা রয়েছে। এবং সেখানেই কিন্তু একটি অস্থায়ী মঞ্চের কাজ চলমান রয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করবেন। সেখানে এনসিপি থাকবে, ছাত্র শিবির থাকবে এবং অন্যান্য যারা আসলে জুলাইয়ের পক্ষে ছিলেন, জুলাইয়ের সপক্ষের যারা রাজনৈতিক শক্তি, তারা সেই গণজমায়েতে অংশগ্রহণ করবেন। এবং সেখানে আসার জন্য কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এছাড়া অন্যান্য যারা ছাত্র সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি রয়েছে তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া এবং এখানে স্লোগানের মাধ্যমে তারা দেশবাসীর কাছে আহ্বান করেছে এখানে এসে অংশগ্রহণ করার জন্য। তো কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি যে চট্টগ্রামের যে সমন্বয়ক রাফি, তিনি এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ তিনিও চট্টগ্রাম থেকে ঢাকায় এসে যোগ দিয়েছেন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তারা তুলেছেন এবং তারা কিন্তু শেষ একটি কথাই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত যে সিদ্ধান্ত, কোনো ধরনের কোনো আশ্বাস নয়, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে বা কোনো উপদেষ্টাদের পক্ষ থেকে আসলে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যেই তাদের দাবি সেটি নিয়েই তারা আসলে বাড়ি ফিরবে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তো ইশরাত, আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে এই ছিল সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে উত্তাল ছাত্র জনতা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে রাতভর উত্তাল ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। হাসনাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণাও দেয় উপস্থিত ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগানে প্রকম্পিত হয় চারপাশের এলাকা। এ সময় বিগত সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। অর্থলোভী, ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর সড়কে অবস্থান নেয় জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় যমুনার চারপাশে যানবাহন চলাচল বন্ধ করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান শুরুর নাটকীয় 6.5 ঘন্টা পর শুক্রবার সকাল 6:45টার দিকে সেলিনা হায়াত আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের আদালত এই নির্দেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইনের আবেদনের প্রেক্ষিতে
আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদ্রাসা ছাত্র মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কর্মী সমর্থকরা বাড়ি ঘেরাও করে বাধা দেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছাত্র আন্দোলনের সময় নিহত মিনারুল হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার চুনকাকুটির নিজ বাড়ি থেকে সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় তার সহকর্মী সমর্থক সহ এলাকাবাসী। আশেপাশের মসজিদের মাইক দিয়ে জানালে শত শত মানুষ এসে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এ সময় আইভী আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেন তিনি রাতে নয় দিনে যাবেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভীর বাড়ির সামনে স্লোগান দিয়ে আইভীর মুক্তির দাবি করেন তার সমর্থকরা। আর তো কোনো দুর্নীতি নাই, আর কি অপরাধ একটা দল করাতে কি দরকার? নরেন্দ্র মোদী আইভী বিএনপি আইভী আওয়ামী লীগ এগুলো কিচ্ছু না। আমরা মহিলারা চাই না, আমি 18 নম্বর থেকে 16 নম্বরে আসছি আইভী ভরসায়। উনি রাজনীতির মানুষ হিসেবে আমাদের কাছে জনপ্রিয় না, উনি একজন ভালো মানুষ। উনি সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। পরে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় পুলিশের গাড়িতে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা, ছোড়ে ককটেলও। কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন বলে দাবি আইভীর। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? এদিকে পুলিশ বলছে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় তার নামে হওয়া 3টি হত্যা মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সরকার পতনের পর মেয়র পদ বিলুপ্ত হলে বাড়িতেই অবস্থান করছিলেন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। সকাল 10:30টায় গুলশানের চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর ডেমোক্রেসি প্রোগ্রাম জনাথন স্টোন স্ট্রিটের নেতৃত্বে সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরীফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো সহ 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। ছুটির দিনে সড়কে ঝরল 2 জেলায় 4 প্রাণ। সাভারে মালবাহী ট্রাকের ধাক্কায় বাসে ওঠার সময় চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। আর পঞ্চগড়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মারা গেছে 2 শিশু। শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোহাম্মদ হোসেন ও সায়াদ শেখ নামে দুইজন যাত্রী সড়কে বিভাজকের উপর দিয়ে পার হয়ে সার্ভিস লেন থেকে সরাসরি লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। এ সময় বাসের চালক যাত্রী দুজনকে ওঠানোর জন্য সরাসরি লেনে বাসটি থামালে পেছন থাকা মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার সময় চাপা পড়েন ওই দুই যাত্রী। ঘটনাস্থলেই মারা যান তারা। এদিকে পঞ্চগড়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চারতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ যেন রক্ষকই ভক্ষক। গ্রাহকের সব টাকা লুট করে খেয়েছেন বায়ার লাইফ ইন্স্যুরেন্সের এমডি থেকে সব কর্মকর্তা। ইন্স্যুরেন্সটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে সারা দেশের 240টি কার্যালয়। টিকে আছে শুধু প্রধান কার্যালয়টি। 12 বছর ধরে কোনো গ্রাহকের টাকা তো দেয়নি, বরং চাঞ্চল্যকরভাবে শতকরা 150% হারে কমিশন বাবদ আত্মসাৎ করেছে কয়েকশো কোটি টাকা। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। লাভ তো নাই, বরং আমার আসল যে 36,000 টাকা সেখান থেকেও 2700 টাকা কম আছে। আমরা যে টাকাটা জমা দিব ওইখানে মানে অফিসও নেই, লোকও নেই। কিস্তি 40টার ঊর্ধ্বে গেছে আর কি, এখন সিলিমের কোনো খবর নাই। বাইরা লাইফ ইন্স্যুরেন্স বীমা গ্রাহক তারা। বীমা পলিসি শেষ হলেও তাদের মতোই টাকা না পেয়ে পথে বসেছে আরও কয়েক হাজার গ্রাহক। গ্রাহকের টাকা আত্মসাৎ করে ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান এখনও লুটেপুটে খাচ্ছেন প্রতিষ্ঠানটি। অথচ জীবনকে ঝুঁকিমুক্ত করতে বিমায় টাকা সঞ্চয় করলেও সেই গ্রাহকদেরই ঝুঁকিতে ফেলেছে বাইরা লাইফ ইন্স্যুরেন্স। শিকার হলেন ভয়াবহ প্রতারণার। কর্মকর্তারা লুটপাটে লাপাত্তা বাইরা লাইফ ইন্স্যুরেন্সের সারা দেশের 240টি কার্যালয়। শত শত কোটি টাকা হাতিয়ে সারা দেশের মানুষকে সর্বশান্ত করে এখন টিকে আছে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়টি। বিমা পলিসির মেয়াদ শেষ হলেও আজও টাকা পাওয়ার অপেক্ষায় বাইরের কয়েক হাজার গ্রাহক। অনুসন্ধানে দেখা যায় 2000 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। মূলত অ্যাসোসিয়েশনটির নিয়ন্ত্রণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিটি। নিয়ন্ত্রক ছিলেন বাইরার সাবেক সভাপতি আবুল বাশার, যিনি আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে মালিক হয়েছেন শত শত কোটি টাকার। বিমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মিডওয়ে ওভারসিসের মালিক রফিকুল হায়দার ভূঁইয়া। পরিচালক হিসেবে আছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক ও বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। একই সাথে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লোটাস কামাল, যারা প্রত্যেকে আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ান শ্রমবাজার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। স্বৈরাচার আমল থেকে ইন্স্যুরেন্সটির টাকা লুটপাটকারীদের অন্যতম মাস্টারমাইন্ড ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান। এমডি হয়ে মামুন খান এখন বেপরোয়া। তথ্যে দেখা যায় একজন গ্রাহকের 100 টাকা জমা হলে 150 টাকা যায় কমিশন বাবদ। অর্থাৎ বছরে 1 কোটি টাকা জমা হলে তার 1.5 কোটি টাকা পেটে যায় কর্মকর্তাদের। মূলত এমন অপকৌশলে ইন্স্যুরেন্সটির সম্পত্তির টাকা হাতিয়ে নেয় মামুন খান নিজেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নারী কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক নারী কর্মকর্তা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে মামুনের বিরুদ্ধে। জানান ফেসবুক মেসেঞ্জারে ডিরেক্টর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। আমার কাছে প্রুফ আছে যে সে ফেসবুকে আমাকে এইসব প্রস্তাব দেয়, আর আমি যখন তাতে রাজি না হয় সে আমার উপর অত্যাচার শুরু করে প্রতিনিয়ত। এ নিয়ে বাইরের এমডি অভিযুক্ত মামুনের মুখোমুখি দেশ টিভি। বাইরা লাইফের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। একই সাথে নারী কর্মকর্তাকে কুপ্রস্তাবের বিষয়ও স্বীকার করেন তিনি। ঠিক আছে, ওটা আমি বললাম যে কনভারসেশন হয়েছে এবং ওখানেও যে শব্দগুলো হচ্ছে এটা ঠিক না। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটি কমিটি করে আইডিআরএ। বাইরা ইন্স্যুরেন্সের এমন ভয়াবহ প্রতারণায় নির্বিকার প্রশাসন। জীবনের পুঁজি হারিয়ে অসহায় সম্বলহীন কয়েক হাজার গ্রাহক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয়ের ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও চলছে শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা, দুশ্চিন্তায় অভিভাবক। ভবনগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়টির ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও ঝুঁকিপূর্ণ এসব ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাওয়া ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের পাঠাতে ভয় করে, বলে যে ম্যাম এটা যে কোনো সময় আমাদের বাচ্চাদের মাথায় খসে পড়তে পারে। বিদ্যালয়গুলোর এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদানে আতঙ্কিত অভিভাবকরাও। সন্তানদের স্কুলে পাঠিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তাদের। দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের দাবি তাদের। বিল্ডিং এর রডগুলো বের হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরছে। এখানে এই বিল্ডিং এ খুব রিস্ক। স্কুলের অবস্থা খুবই খারাপ, ভিতরে ফাট ধরেছে, বাচ্চাদের পড়াশোনা করার উপযুক্ত না। আর ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে পাঠদানে অনুপযোগী বিদ্যালয়ের ভবনগুলো চিহ্নিত করেছেন তারা। তালিকাও পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত আসলেই নেবেন ব্যবস্থা। জরাজীর্ণ ভবনটি অ্যাভয়েড করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি। পাশাপাশি আমরা লালনগর সহ আরও 13টি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নামের তালিকা ইতিমধ্যে আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 8 বছর আগে ময়মনসিংহে রাজন মিয়াকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় তৎকালীন ডিবির ওসি আশিকুর রহমান আশিক সহ 17 পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পিবিআই। নিহতের পরিবার জানায় 10 লাখ টাকা না দেয়ায় রাজনকে গুলি করে হত্যা করা হয়। স্বজন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। 2018 সালের 22 মে রাজনকে মাদক মামলায় ধরে নিয়ে 10 লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। টাকা না পেয়ে 2 দিন পর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। 2024 সালের 20 অক্টোবর নিহতের বাবা আদালতের 17 জনের বিরুদ্ধে মামলা করেন। 23 এপ্রিল পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজনের মেয়ে নুসাইবা দাদা দাদির কাছে বড় হচ্ছে এবং ন্যায় বিচার চেয়েছে সে। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। রাজনের মৃত্যুতে পরিবারের সদস্যরা এখনো শোকাহত। আটকের পর ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অনেক নির্যাতন করছে। 2 দিন পরে আমার ভাইয়ের লাশ পাইছি আমরা। রাজনের মতো মুন্না, পায়েল ও ইদ্রিসকেও মাদক অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়। এসব ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন নাগরিক নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টাকার বিনিময়ে টার্গেট কিলিং করেছে। অভিযুক্ত ওসি আশিকুর দাবি করেন সবকিছু আইন মেনেই হয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর পিবিআই বলছে তদন্ত চলছে এবং সময় মতো প্রতিবেদন দেয়া হবে। রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। আলাদা হয়তো সেই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু সে একটা মাদক মামলার নিয়মিত আসামি, যেটা জজ কোর্টে বিচারাধীন চলছে। পোস্টমর্টেম হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু যে ডিজিজড রাজন তার বিরুদ্ধেও থানায় বেশ কিছু মামলা আছে, সেই বিষয়গুলো আমরা 2017 সালের 5 জুলাই ডিবির ওসি হিসেবে যোগ দিয়ে মাত্র 1 বছরে 22 জনকে ক্রসফায়ারে হত্যা করেন আশিক। বেপরোয়া কর্মকাণ্ডের কারণে 2018 সালের 19 জুলাই বদলি করা হয় তাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে সবজির দাম। কেজিতে 40 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 245 থেকে 250 টাকায়। তবে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। এদিকে কোরবানির ঈদের আগে মশলার বাজার এখনও স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের কবলে দাম বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। হাসান আল মাহমুদের রিপোর্ট।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই প্রচণ্ড ভিড় দেখা যায় রাজধানীর কাঁচা বাজারে। গেল সপ্তাহে কিছুটা দাম বৃদ্ধি পেলেও এ সপ্তাহে স্বাভাবিক হওয়ায় স্বস্তি জানান ক্রেতারা। এই যে আমি টমেটো আনছি 170 টাকা দিয়া 5 কেজি, এই যে মরিচ নিয়েছি 30 টাকা দিয়া। তবে আমাদের মতো লোকদের চলে আর, তবে মাছ মাংস দাম অনেক। গত সপ্তাহে একটু বেশি গেছে, কিন্তু এই সপ্তাহে একটু ভালো আর কি। লেবু আজকে 30 টাকা ডর্জন, আলু হচ্ছে যে 5 কেজি 80 টাকা। পেঁয়াজের দামটা একটু 10 টাকা কম মনে হচ্ছে, আর আদাটা একটু কম মনে হচ্ছে, আর তরকারিও কম। আমদানি স্বাভাবিক হওয়ায় সবজি ও কাঁচামরিচের দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। পোস্তা আছে 1 কেজি 40, আর এরা কি বলে কাঁকড় আছে 60 টাকা কেজি, আর ধুন্দুল আছে কি 60-50। আজকেও 60 টাকা 40 টাকা, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাস্টমার একটু কম। পেঁয়াজ, আদা, রসুনের দাম স্বাভাবিক থাকলেও ঈদুল আজহার অগ্রিম প্রভাব পড়তে শুরু করেছে মশলার বাজারে। গত বছর জিরা ছিল 1400 টাকা 1500 টাকা কেজি, আর এই বছর জিরা আছে এখন হলো আপনার 620 টাকা থেকে আরম্ভ করে 700 টাকার ভিতরে আছে। এলাচের দাম আগে আসলে 4400 টাকা 4200 টাকা, এখন এলাচ যে আমাদের 740 টাকা কিনা আমরা 48 টাকা বিক্রি করি। সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা কমলেও ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 10 টাকা। এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বাড়ছে, আর সাদা ডিমও বাড়ছে 10 টাকা, হাঁস কমছে। ব্রয়লারটা বিক্রি হইতেছে 170 টাকা, সোনালী একটা বিক্রি হইতেছে 230 টাকা থেকে 40 টাকা, আর একটা বিক্রি হইতেছে 70 টাকা থেকে 60 টাকা। মাছের বাজারে শুক্রবারে ক্রেতা কিছুটা বেশি থাকায় বড় মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাঙ্গাস মাছ কেজি আগের বার বেচি 750-800, এইবারে একই 750-800। নতুন চাল আসার আগে কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়েছে চালের দাম। আপনার আটার চাল বিক্রি করতেছি আপনার 56 থেকে 58 টাকা, তারপরে মিনিকেট বেচতে গেছি আপনার 75 থেকে 80 টাকা ভালো কোয়ালিটি বেঁধে, তারপরে স্বর্ণা বেচতেছি আপনার 55 টাকা। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন চাল আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।